আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়। আমরা গত ক্লাসে করডাটা পর্বের 3টি উপপর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে এই উপপর্ব যে একে আবার হচ্ছে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 7টি ভাটিব্রাটা উপপর্বকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 7টি শ্রেণী নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বইয়ে দেখে আসবো 7টি শ্রেণী নিয়ে কি আলোচনা করা হয়েছে এবং কোন কোন প্রাণীরা এই 7টি শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রথমে যে উপপর্বটি এসেছে সেটি হচ্ছে সাইক্লোস্টোমাটা। প্রথমটি কি? সাইক্লোস্টোমাটার সাধারণ বৈশিষ্ট্য লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, এটা কিন্তু লম্বাটে, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। যদিও এখানে মুখছিদ্র সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে এটার মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, মানে এদের মুখে কিন্তু কোনো চোয়াল নেই। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, কোনো আঁশও নেই এদের শরীরে। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এরা কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুলকা ছিদ্র থাকে এখানে, সেই ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণস্বরূপ পেট্রোমাইজন, এখানে পেট্রোমাইজনের চিত্র অঙ্কন করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে কন্ড্রিকথিস। এই যে সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময় মানে হচ্ছে যে একেবারে অস্থি যে সেটা না, একটু নরম যে হাড় সেটা, সেরকম বিষয় দিয়ে তৈরি। দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কানকো থাকে না। উদাহরণস্বরূপ হাঙর, করাত মাছ, হাতুড়ি মাছ। সেটাও এক ধরনের হাঙরের শ্রেণীর মধ্যে পড়ে। একে হাতুড়ি হাঙরও অনেক সময় বলা হয়ে থাকে। এরপরে যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে অস্টিকথিসের সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশই স্বাদু পানির মাছ। দেহ সাইক্লোয়েড, প্যানোয়েড বা টিনোয়েড ধরনের আঁশ দ্বারা আবৃত থাকে। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন ইলিশ মাছ, সি হর্স। এরপরের শ্রেণীটি হচ্ছে উভচর। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। যদি তোমরা কখনো ব্যাঙের ব্যাঙাচি দেখে থাকো, দেখবে প্রথম অবস্থায় এটা ছোট ছোট মাছের মতো দেখা যায় এবং পরিণত বয়সে কিন্তু ডাঙায় যখন বাস করে তখন কিন্তু তারা উভচর হয় এবং তাদের কিন্তু যে পেছনে যে লেজের মতো অংশটা থাকে সেই অংশটা কিন্তু ওভাবে থাকে না। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক আঁশবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থিযুক্ত। এদের ত্বক নরম, পাতলা এবং গ্রন্থিযুক্ত। এরপরে রয়েছে শীতল রক্তের প্রাণী। এটি একটি শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে জীবনচক্রের প্রথমে যে অবস্থাটা দেখা যাবে সেটা হচ্ছে ব্যাঙাচি। উদাহরণ সোনা ব্যাঙ, কুরো ব্যাঙ। এরপর আসছে সরীসৃপ বা রেপ্টাইলিয়াম। দেখো এই কথাটার সাথে সরীসৃপ কাদেরকে বলা হয়? যারা বুকে ভর দিয়ে চলে। এদের সাধারণ বৈশিষ্ট্য কি? বুকে ভর দিয়ে চলে, ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত, 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল আছে, যেমন টিকটিকি, কুমির, সাপ। এটা কিন্তু প্রায় একই রকম। এরপরে শ্রেণী হচ্ছে পক্ষীকুল বা অ্যাভিস। সাধারণ বৈশিষ্ট্য দেহ পালকে আবৃত থাকে। দেখো যেহেতু পক্ষীকুল, দেহ পালকে আবৃত থাকবে, এটা স্বাভাবিক। 2টি ডানা, 2টি পা, একটি চঞ্চু রয়েছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকার কারণে সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা এবং ফাঁপা। উদাহরণস্বরূপ কাক, দোয়েল, হাঁস, অর্থাৎ যে কোনো পাখি হতে পারে। এরপরে রয়েছে 7ম শ্রেণী, যেটা বলা হয় 7 নম্বর শ্রেণী, স্তন্যপায়ী ম্যামালিয়া। সাধারণ বৈশিষ্ট্য দেহ লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, অর্থাৎ আগে যেগুলো আমরা পড়েছি তারা কিন্তু মোটামুটি সবাই ডিম পারত, কিন্তু এখানে কিন্তু এসে সন্তান প্রসব করে এবং এরা কিন্তু দেখো ব্যতিক্রমী আছে, যেমন প্লাটিপ্লাস বা এটাকে হংসচঞ্চু বলা হয় অনেক সময়, যে এরা কিন্তু একটু ব্যতিক্রম আছে। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়। যেহেতু এরা সন্তান প্রসব করে, এই জন্য এরা কি করে? এদের শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে দেখো এই একটা মাত্র শ্রেণী যেখানে কিনা একেবারে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারা কারা? স্তন্যপায়ী প্রাণীরা। উদাহরণ মানুষ, উট, বাঘ।
এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আমরা যে এতক্ষণ শ্রেণীবিন্যাসগুলো পড়েছি, আসলে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি সেটা আসলে একেবারেই বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে কিন্তু বলে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাস পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়। অর্থাৎ লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করার জন্য কিন্তু শ্রেণীবিন্যাসের প্রয়োজন রয়েছে। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হচ্ছে এই জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমি তোমাদের এই চ্যাপ্টারের শুরুতেই আমি এই শ্রেণীগুলোর কথা কিন্তু বলেছি। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবফাইলামে ভাগ করা হয়, এটাও নিয়ে আমরা এই শব্দটার সাথে আমরা পরিচিত। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময় পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানা যায়। অর্থাৎ এটি আরেকটি শ্রেণীবিন্যাসের বিশেষ প্রয়োজনীয়তা। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। অর্থাৎ অসংখ্য প্রাণীকে যদি আমরা একটি নির্দিষ্ট গোত্রভুক্ত করতে চাই তাহলে কিন্তু এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে এটা সম্ভব। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং প্রাণীকে যতগুলো শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে সবগুলো সম্পর্কে তোমরা অবগত হয়েছো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।